রানা প্লাজা যে ঘটনাটা, এটা বাস্তব। এই ঘটনাটা যে কোনো দুর্ঘটনাই মানে একটা মানে মৃত্যু, এখন হত্যা হোক আত্মহত্যা হোক, কিন্তু মৃত্যু, এটা মারা যায়। কিন্তু আমি ওই রানা প্লাজার প্রথম ধাপের যে লাশগুলো ঢাকা মেডিকেলে যখন আনা হয়, তখন প্রতিদিনই রাত্রে 12টা 1টা 2টার দিকে লোকজন আসতেছে শনাক্ত করার জন্য, আবার ডেড বডি গুলো আসতেছে। ঠিক ওই সময় বাজে আপনার ঠিক 2:30টার দিকে আমার এখানে আমার সাথে এক ছেলে কাজ করে, আর হঠাৎ করে মানে কাজে এমনি টায়ার্ড ছিল, কাজ করার পর সে একটু অসুস্থ বোধ করতেছিল, হঠাৎ করে তার পেট ব্যথা। তখন আমার 2 ভাইকে দিয়ে আমি তাকে অ্যাম্বুলেন্সে করে আমাদের মানে ঢাকা মেডিকেলে পাঠাই। 2:30টার দিকে পাঠাই দিই, তখন আমি আমার রুমে বসা, আর মর্গের তো যে এসি রুমে যে ডেড বডিগুলো রাখা, ওই রুম তো লক করা। আমি আইসা আমার রুমে বসা, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। তখন ঠিক আমি 3:45টার দিকে আমি রুমের থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আমি মেন গেটের এখানে মানে রাস্তার মধ্যে দাঁড়ানো, ফাঁকা, কেউ নাই। ম্যাজিস্ট্রেট স্যাররা ওই আপনার আরো রুগী দেখার জন্য এখানে যারা ডিউটি অবস্থা ম্যাজিস্ট্রেট ছিলেন, ওনারা হাসপাতালে যায় জরুরি বিভাগে। তা আমি একা ঠিক বাজে ওই সময় 3টার দিকে দাঁড়ানো, হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি আসছে। গুড়ি গুড়ি বৃষ্টির জন্য আমি নিজের শরীর ইয়ে করার জন্য মর্গের যে আমাদের ছাউনি আছে ওখানে গিয়ে দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পর যে মানে আমার কেউ যদি না দেখে এবং না শুনে, তুই বুঝতে পারবে না যে আসলে যে কিছু কিছু ঘটনা যে সত্য। অনেকে বিশ্বাস করে না, কিন্তু আমি যা দেখছি আমি এটা মানে মিথ্যা বলবো কেন, আর আমার এখানে মিথ্যা বলে উৎসাহ দেওয়ার কোনো কারণ নাই। দেখে ওখানে মর্গের ভিতর থেকে দেখে কান্নার আওয়াজের মানে কারণে আমার নিজেরই মানে গা শিরশিরে উঠছে যে কাঁদতেছি কে মর্গের ভিতরে। এখন আমি সামনে যেতে পারতেছি না পিছনে বাড়তে পারতেছি। হঠাৎ করে দেখি তখন আপনার ওই গুলশান থানার থেকে একটা ডেড বডি নিয়ে আসছে পুলিশ। ওই হুন্ডা অ্যাক্সিডেন্ট, এক ব্যাচের হুন্ডা অ্যাক্সিডেন্ট না কিভাবে মারা গেছে খেয়াল নাই। ওই লোকজন আসাতে মানে আমার ভয়টা ভাঙছে। তারপর আমি ওইখান থেকে আস্তে আস্তে সরে দিই, আইসা আমার রুমে ওই ডেড বডি, ওই গুলশান থানার ডেড বডি রিসিভ করে মর্চারি কুলারে রেখে তারপর আইসা আমি মানে আমার মানে যাতা অবস্থা একটা ভয়ের কারণে। হ্যালো লিসেনার্স, আমি দানিয়েল। আমি গুলশানে একটা রিসার্চ অর্গানাইজেশন আছি। তো আমি যে ঘটনাটা এখন বলবো, এই ঘটনাটা আমার চাচার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটা ছিল 1998 সালের। 1998 সালে দেশে খুব বড় একটা বন্যা হয়েছিল। তো বন্যায় আমাদের এলাকার অধিকাংশ রাস্তাই ভেঙে গিয়েছিল। তো এখন আমাদের এলাকায় হাইওয়ে রোড হয়েছে, তখন হাইওয়ে রোডটা ছিল না। তো আমার চাচার যে ঘটনাটা, উনি ওনার বোনের বাড়িতে একটা কাজে গিয়েছিলেন। তো উনি যখন কাজ সেরে বাড়ির দিকে রওনা করলেন, তখন প্রায় রাত 10টা বেজে গেছে। তো ওনাকে অ্যারাউন্ড 12 কিলোমিটারের মতো পথ ওনাকে পার হয়ে বাড়ির দিকে আসতে হবে। তো উনি 8 কিলোমিটার পথের মতো উনি ভ্যানে করে আসলেন, যেটা গ্রাম অঞ্চলে যাতায়াতের একটা বাহন। তো যে 8 কিলোমিটার উনি আসলেন কোনো সমস্যা ছাড়াই, ওই 8 কিলোমিটার আসলেন। এখন ওনাকে যে পথটা ধরে আসতে হবে, এটা সম্পূর্ণ হেঁটে ওনাকে বাড়ির পথ অতিক্রম করতে হবে। তো রাতটা ছিল চাঁদনি রাত, আকাশে মেঘ ছিল না, খুব সুন্দর একটা চাঁদনি রাত ছিল। তো উনি যে পথ ধরে হেঁটে আসছিলেন, ওই পথটা মোটামুটি নির্জন ছিল না। কিছুক্ষণ পর পর রাস্তার দুই পাশে বাড়ি ছিল। এবং একটা কথা বলে নেই যে ওই এলাকাটা ছিল মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। তো উনি যখন হেঁটে আসতেছিলেন, তখন রাত প্রায় 11টা বেজে গিয়েছিল। তো উনি চারপাশের পরিবেশ খুব নির্জন পরিবেশ ছিল, চাঁদের আলো ছিল, এবং ওনার পথ চলতে সেরকম কোনো সমস্যা হচ্ছিল না। তো এখন উনি হাঁটতে হাঁটতে যতটা পথ পাড়ি দিয়েছে, এখন যে পথটা ধরে উনি আসছিলেন, ওই পথের 2টা পথ ছিল। একটা পথ ছিল হিন্দু অধ্যুষিত একটা এলাকার ভিতর দিয়ে একটা পথ, যেটা হিন্দু পাড়া বলা হয়। আর একটা পথ ছিল এমনি লোকজনের রাস্তা চলাচলের একটা পথ। তো রাস্তা চলাচলের যে পথটা ছিল, ওই পথের 3টা রাস্তা একটা মাথায় এসে একটা বট গাছ ছিল। তো বট গাছটা খুব বেশি বড় না, মাঝারি ধরনের একটা বট গাছ ছিল। তো উনি যখন বট গাছ থেকে কিছুটা দূরে, যেহেতু চাঁদের আলো ছিল, উনি বট গাছটা পুরাটাই দেখতে পাচ্ছিলেন। তো ওইদিকে যখন চোখ গেল, হঠাৎ করে ওনার মনে হলো যে বট গাছে কিছু একটা ঝুলছে। তো হতে পারে এটা চোখের একটা ভ্রম, এই টাইপের একটা ব্যাপার হতে পারে। তো উনি কিছুটা ভয় পেলেন। তো ভয় পাওয়ার পরে উনি যেটা করলেন, যে সিদ্ধান্ত নিলেন, না হয়তো ভয়ের কিছু থাকতে পারে, আমি
রাস্তা ধরে না গিয়ে হিন্দু অধ্যুষিত যে এলাকাটা ওই এলাকার মধ্যে দিয়ে যাবে। তো এখানে বলেন এই হিন্দু অধ্যুষিত যে এলাকাটা চারপাশে অনেক গাছ ছিল এবং দিনের বেলাও এলাকাটা অনেকটা খুব একটা আলো যায় না, অনেক গাছগাছালি থাকার কারণে। তো যাই হোক উনি সিদ্ধান্ত নিয়ে যায় এখান দিয়ে যাব, যেহেতু বটগাছে কিছু একটা দেখে উনি ভয় পেয়েছিলেন। তো তারপরে উনি হিন্দু পাড়ার মধ্যে দিয়ে হাঁটা শুরু করলেন। তো কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ করে তার মাথার সঙ্গে কোন একটা ফিগার টাইপের খুব জোরে একটা ধাক্কা খেলেন। ধাক্কা খেয়ে উনি প্রায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে উনি জাস্ট 2-3 হাত সামনে গিয়ে পড়ে গেছে। উনি পিছনের দিকে ব্যাক করে চাইলেন, যাওয়ার পর উনি দেখলেন যে একটা হিউম্যান ফিগারের মতো কিছু একটা ঝুলছে। তো ঝোলার ব্যাপারটা হলো যে উনি যে ফিগারটার সাথে ধাক্কা খেয়েছে ওই ধাক্কা খাওয়ার ফলে ফিগারটা ঝুলছে। তো প্রথমে উনি মনে করলেন যে না, হয়তো সিম্পল একটা ব্যাপার, হয়তো আমার চোখের ভুল। তারপরে উনি আবার খুব ভালো করে লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখলেন যে না, একটা হিউম্যান ফিগার জাস্ট ঝুলতেছে ওনার সাথে ধাক্কা খাওয়ার ফলে। এবার উনি প্রচন্ড ভয় পেলেন। ভয় পাওয়ার ফলে উনি প্রায় চিৎকার দিয়ে আরো কয়েক হাত সামনে গিয়ে পড়লেন। এরপরে যেটা হলো, উনি কিছুক্ষণ মানে বুকে হাত দিয়ে বসে পড়ছে। তো ওনার চিৎকার শুনে কিছুক্ষণ পরে দুটা লোক বের হয়ে আসলো এবং যে গ্রামের মধ্যে দিয়ে ছিলেন এই গ্রামটা ওনার পরিচিত ছিল এবং যে লোক দুটো বের হয়ে আসলেন এই লোক দুটো ওনার পরিচিতই ছিল। পরে বললো যে ভাই, আপনি এত রাতে এখানে কি করছেন? পরে উনি বললো যে হ্যাঁ, আমি আমার বোনের বাড়ি থেকে ফিরছিলাম, কিন্তু কিছু একটার সাথে আমি ধাক্কা খেয়েছি এবং ওইটা আমি 2বার তাকিয়েছি, দেখতে পাচ্ছি। পরে বললো যে কই? পরে 3জন একসাথে তাকালো, দেখলো যে হ্যাঁ, একটা হিউম্যান ফিগার, হিউম্যান বডি সেটা ঝুলছে। তো এটা খুব ভালো করে দেখার জন্য বাকি দুইজন তারাও দেখলো যে না, এটা আসলে একটা হিউম্যান বডি গাছের উপর ঝুলছে। তারপরে তারাও চিৎকার চেঁচামেচি করলো। তারপরে রাস্তার লোক, বাড়ির আশেপাশে যে বাড়িগুলো ছিল ওখান থেকে লোকজন বেরিয়ে আসলো। হ্যাঁ, দেখলো যে ওই পাড়ারই একটা হিন্দু মেয়ে, সে গলায় দড়ি দিয়েছে এবং আমার যে চাচা উনিও মেয়েটিকে চিনতে পারলো, কারণ মেয়েটি ওনার গ্রামেরই একটা হাই স্কুলে পড়তো। তারপরে যাই হোক, ওখানে অনেক রাশ হয়ে গেল, লোকজন আসলো। তো আমি এখান থেকে একটু স্কেপ করে যাই। তারপরে যে ঘটনাটা ঘটলো, উনি ওখান থেকে যখন ওনার বাড়ির পথে ব্যাক করলেন তখন প্রায় রাত 1:30 বেজে গিয়েছে, 1:30-এর উপরে। ওই পরিচিত লোক দুটো বললো যে ভাই, এত রাতে আপনি যাবেন? তো এখানে যে ঘটনাটা ঘটে গেল, আপনি কি একা যেতে পারবেন? এখন তো স্বাভাবিকভাবে ভয় পাবেন, একটা ভয়ের ব্যাপার যেহেতু ঘটে গেছে এখানে। তো উনি বললেন যে না, সমস্যা নাই, চাঁদের আলো আছে, তো একা যেতে পারবো। এখন তার খুব বেশি পথও নেই, এখান থেকে তো 1-1.5 কিলোমিটার হবে, 20-25 মিনিট আমার লাগবে। কিন্তু একটা ব্যাপার ছিল যে উনি এখন যে পথটা ওনার আসতে হবে সেই পথটা সম্পূর্ণ নির্জন একটা মাঠের মধ্যে দিয়ে ওনার আসতে হবে। তো পরিবেশটা খুব সুন্দর ছিল, চাঁদের আলো ছিল, আবার একটু পাশেই নদী বয়ে যাচ্ছিল। কিন্তু ভয়ের ব্যাপার ছিল যে ওনাকে এখন যে পথটা পার হতে হবে তার একেবারে শেষ মাথায়, যে উনি রাস্তা ধরে বাড়ি যাবেন তার আগে একটা শ্মশান ঘাট ছিল এবং তারই পাশে খুব পুরনো কিছু হিজল গাছ ছিল, যেগুলো সাধারণত হিজল গাছগুলো থাকলে মানুষ সাধারণত বিভিন্ন যে ঘটনাগুলো ঘটে থাকে ওইরকম কিছু ঘটনা অহরহই শোনা যেত। তো তারপরেও একা চলতে লাগলেন। তো ওনার মধ্যে হঠাৎ করে প্রচন্ড একটা ভয় আসলো, অযথাই একটা ভয় আসলো, যেহেতু আগে একটা ভয়ের ঘটনা ঘটে গেছে। তারপরে উনি ভাবলেন যে লোক দুটো এগিয়ে দিতে চাইছিল, হয়তো এগিয়ে দিলেই ভালো হতো। তারপরে উনি ভয় মনে উনি হাঁটতে লাগলেন। তো উনি হাঁটতে হাঁটতে প্রায় শ্মশান ঘাটের থেকে অনেকটাই কাছাকাছি চলে এসেছেন। তো হঠাৎ উনি দেখতে পেলেন যে শ্মশান ঘাটের ওখানে অনেক লোকজন, সাদা কাপড় পরা অনেক লোকজন, হয়তো কোনো লোক মারা গেছে, তার মরা পোড়ানোর জন্য শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছে, এরকম একটা ব্যাপার। তো উনি মনে মনে তখন একটু সাহসী উঠলেন যে না, হয়তো আমাদের এলাকারই শ্মশান ঘাট, এখানে কেউ মারা গিয়েছে, হয়তো তাকে মরা পোড়ানোর জন্য আনা হয়েছে। উনি এখন একটু শক্তি সঞ্চয় করে সামনে এগোতে লাগলেন। কিন্তু উনি যখনই শ্মশান ঘাটের কাছে গিয়ে পৌঁছেছেন তখন উনি দেখলেন যে না, আসলে কেউ নেই। এতক্ষণ দূর থেকে যে মনে হচ্ছিল যে না, অনেক লোক আছে, বাট শ্মশান ঘাটের লোক নাই, জাস্ট একটা মরা শোয়ানো কাঠ দিয়ে যেভাবে শেষকৃত্য অনুষ্ঠান আয়োজন করে
ওইভাবে একটা মরা শোয়ানো আছে সাদা কাপড় দিয়ে। তো এবার ও খুব ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে এখন একবার স্ট্যাচু হয়ে গেলেন যে এটা কি হলো। আমি একটা সংগঠিত ঘটনা রয়েছে যেটি মেডিকেল রিলেটেড, মানে মেডিকেল কলেজ রিলেটেড। আপনার ঠিক এই মুহূর্তে এই এসএমএসটি আমি পেলাম, সুতরাং এই এসএমএসটি আমি ফুল পড়তে পেরেছি, বাট আগে এসএমএসটি আমি এখনো পাইনি। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন জামিল, এসএমএস করেছেন আমাদেরকে জাকিয়া ফেরদৌস সাথী, এছাড়াও ফারজানা এবং রুবেল আপনাদের সাথে ঘটে যাওয়া না হলেও আপনাদের চারপাশে এরকম অসংখ্য ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠান, আমাদের জানিয়ে দিন। আমরা সেই ঘটনাগুলো চাই আপনাদের কাছ থেকে। আমাদের অ্যাড্রেসটি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এইখানে আপনি ঘটনা পাঠাতে পারেন। আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আপনাদের এসএমএস নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, and don't stop the ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:57 এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু এসএমএস চলে এসছে এবং সেই এসএমএস গুলো মধ্যে থেকে কিছু এসএমএস, তার আগে আমি ফেসবুক কমেন্ট গুলো আগে পড়ে ফেলতে চাই। আমাকে দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন প্রিন্স শাওন, লিখেছেন আসলেই অনেক ভয় পাচ্ছি। এছাড়া আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাজু খান, তিনি বলছেন রাসেল ভাই টয়লেট যেতে ভয় করছে। আমাদেরকে ইমতিয়াজ আহমেদ কামাল এসএমএস করেছেন, তিনি বলছেন যে ভূত এফএমের ভয়ে আমাকে গরমের মাঝে মানে জাস্ট তিনি বলছেন যে লেপ জড়াতে হচ্ছে। আচ্ছা, বেশি ভয় পেয়ে গেছেন তার মানে। আমাকে আব্দুল্লাহ আল জাইদি ইমন আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। আপনি যদি আমাদের ফেসবুকে কমেন্ট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে হবে। আর আমাদের ফেসবুক পেজটার অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি ইচ্ছা করলে চাইলেই কমেন্ট করতে পারেন। সেই সাথে আজকের অতিথি এবং আজকের অতিথিদের যারা আপনাদের ভয় দেখাচ্ছেন বা যাদের মাধ্যমে আপনারা ভয় পাচ্ছেন, তাদের প্রত্যেকের ছবি সেখানে আছে, সেই ছবির নিচে গিয়েও আপনারা কমেন্ট করে ফেলতে পারেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি এসএমএস এ। আমাদের কাছে বেশ কিছু এসএমএস আছে এই মুহূর্তে। শরীফ রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন এবং বলছেন যে হ্যালো রাসেল ভাই, হাউ আর ইউ, আই হ্যাভ এ স্টোরি। আচ্ছা, আপনার যদি ঘটনা থাকে তাহলে আপনি আমাদের ইমেল করে সেটা পাঠিয়ে দিন। জয় ধানমন্ডি থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমার এসএমএস পড়া হয় না কেন। এই অভিযোগ অনেকেরই, আসলে আমি চেষ্টা করছি সবার এসএমএস পড়ার। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মেহেদি 69 সায়দাবাদ থেকে এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সাজিদ এবং তিনি বলছেন যে তিনিও ভয়ে টয়লেট যেতে পারছেন না। হৃদয় আমাদের এসএমএস করেছেন, হৃদয়, সাদিয়া, নীলা সবাই আমাদের এসএমএস করেছেন। কিউট নিকিতা আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে। জাকিয়া ফেরদৌস আমাদের এসএমএস করেছেন। মামুন আমাদের এসএমএস করেছেন জামগড়া থেকে। এছাড়াও সাইফুল আমাদের এসএমএস করেছেন এয়ারপোর্ট থেকে। আমাদের কলি এসএমএস করেছেন। যাই হোক, আমরা চলে যাব আরো একটা ঘটনায় এবং আমরা তার আগে জানিয়ে দিই যে আজকে যদি এই এপিসোডটি, চমৎকার এপিসোডটি আপনি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনাকে যেটা করতে হবে, আবারও এই এপিসোডটি আপনি শুনতে পারবেন এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলে শুনতে পারবেন। আর নাও আপনি যদি চান যে ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলেও চিন্তার কিছু নেই। আপনাকে কোড নাম্বারটি মনে রাখতে হবে। কোড নাম্বার ইজ 92125 এবং আপনি অ্যাক্টিভেট করে ফেলতে পারেন এটা জাস্ট একটা এসএমএস পাঠিয়েই। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এসএমএসটি সেন্ড করুন 3123 নাম্বারে। দেখবেন যে এটা আপনার হয়ে গেছে। আমাদের কাছে অনেকেরই এরকম ঘটনা আসে যে ঘটনাগুলো আমরা পড়ে শোনাই, অর্থাৎ যারা ওই স্টুডিওতে উপস্থিত হতে পারেন না, সেরকম আরো কিছু ঘটনা আমাদের কাছে রয়েছে। আপনিও চাইলে সেই ঘটনা পাঠাতে পারেন এবং সেই জন্য আপনিও চাইলে সেরকম ঘটনা আমাদের কাছে ইমেল করতে পারেন। আমি সেরকম একটা ঘটনা পড়ে শোনাচ্ছি এই মুহূর্তে।
তবে তার আগে আমাদের সাথে একজন সেলিব্রিটি আছেন, যিনি হচ্ছে সুমন পাটোয়ারি। তার একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা এই মুহূর্তে আপনাদের শোনাচ্ছি এবং তারপরে আবারও ফিরে আসছি। তো আমাদের সঙ্গে থাকুন এবং জানান যে ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। হাই লিসনার্স, আমি সাদ বলছি ভূত এফএমে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আজ আমাদের সাথে আছে সুমন পাটোয়ারি। সুমন ভাই কেমন আছেন? আমি অলটাইম জোসেন খুব। আমাদের লিসনারদের উদ্দেশ্যে আমি জানি আজকে আপনার একটা ভূতের গল্প আছে, গল্পটা একটু শেয়ার। না, ভূতের গল্প ঠিক ওইভাবে না। এখন এখন আমার ওই যে আমি সবসময় বলি যে আমি ভূত ভয় পাই, কারণ আমার প্রচুর বাচ্চা ভূত আমার আশেপাশে ঘোরাঘুরি করে, ওগুলো হচ্ছে ভূতের বাচ্চা সুলাইমান। এই যে এখন যে এই একটা গল্প ছিল এরকম যে একটি ছিল ভূতের বাচ্চার নাম ছিল তো সুলাইমান। দুষ্ট লোকের জম ছিল, যে ভালো লোকের জানে তো ভালো ভূতের বাচ্চারা আমার সাথে সবসময় থাকে। হ্যাঁ, আর ভূত নিয়ে আমার খুব বেশি মানে নিজস্ব অভিজ্ঞতা নাই, সবই শোনা। এমন শোনা অভিজ্ঞতাগুলি শুধু আমার বড় বোনের একটা অভিজ্ঞতা বলে, আমার বড় বোন যদিও সে খুব কাছে করে বলছিল যে সে একবার রাতের বেলা পানি খেতে উঠছিল। আমাদের বাসাটা হচ্ছে বেশ বড় সড়ই। হ্যাঁ, তা আমি থাকি একটা সাইডে আর আমার বোন থাকে একদম অপোজিট সাইডে, আমাদের ড্রয়িং ডাইনিং হচ্ছে মাঝখানে। তারপর সে নাকি পানি খেতে উঠে ইয়েতে দেখছিল যে আমার মতো কেউ একজন ডাইনিং বসে, এবং সে মোটামুটি ভয়টা পেয়ে শেষ, এবং সিম্পলি ওই ভয়টা সে আমার মধ্যে ঢুকে গেছে। কারণ এমন হয়েছে যে আমার এখন পানির প্যাস লাগলে আমি এখন ডাইনিং যাই না, আমি থেকে বিছান থেকে উঠা এখন পানি খেতে ডাইনিং যাবো, আবার যদি আমি কিছু দেখি আমি এই ভয় মোটামুটি শুয়ে থাকি। হ্যাঁ, তো ওই ভয়টা একটু কাজে দিচ্ছে। ভূতের ভয় পেয়েছিলাম একবার, ওই যে একবার বইটাই পড়লাম। ওইটা রাতের বেলা আমি দেখলাম যে রাতের বেলা আমি গল্প করে ঘুমাতে গেছি, ঘুমাতে যাওয়ার পর দেখি যে হঠাৎ একটু দেখেছি আমার পুরো শরীর একদম স্থির হয়ে গেছে, এবং আমি মোটামুটি একটা আঙ্গুল নাড়াতে পারছি না, কেউ একজন আমার উপরে বসে আছে। এটা যদি অনেক বুঝছি দেখা টেক্কা আছে, কিন্তু ওইবার আমি রিয়েলি ভয় পাই। একটা আঙ্গুল নাড়াইতে পারতেছি না, একটা ইয়ে কিছু করতে, এটা অনেকক্ষণ 5-7 মিনিট ধরে ছিল আর কি। পরবর্তী যেমন যেটা বুঝি ব্যাখ্যা আছে, এটা হইতে পারে কিন্তু ছোটবেলায় ওটা খুবই ভয় পেয়েছিলাম। এটা একটা আরেকবার হচ্ছে, একবার তো আমি মোটামুটি ভালোই ভয় পেয়েছি যে আর কি হচ্ছে, আমার আগের বাসার বিছানার পাশে প্রচুর খালি জায়গা ছিল। তো অনেক খালি জায়গা, তো হঠাৎ রাতে শুতে কিন্তু হতে দুটো লোক কথা বলছে আমার জানলাম, দুটো লোক কথা বলতে করতে আসবে। আমার এরপর কোনো বাড়ি নেই, কেউ করতে কথা বলবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আল্লাহ বিল্লাহ করে অনেক সাহস সঞ্চয় করে আমি পর্দা টান দিলাম যে কি হয়েছে, যে অনেক দূরে এক বিল্ডিং এর ছাদে উঠে দুটো লোক কথা বলছে। হ্যাঁ, কিন্তু রাতের জন্য এটা হয়। তো ওই রাতের এক ধরনের ভূতের ভয় তো আসছেই। হ্যাঁ, ওই ভয়গুলোই পাওয়া হয়। কিন্তু স্রেফ যে আমরা যখন বন্ধুরা যে ভূতের গল্প বলতে বসি, তারপর দেখা গেল যে রাতের বেলা এই ধরো যে বনানী কোন রেস্টুরেন্ট থেকে আর উঠতে পারি না, আমি এখন নিশা কেমনে যাবো বাসায়। হ্যাঁ, তো এরপর থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো যে আড্ডায় কোনো ভূতের গল্প না, ভূতের গল্প হইলেই মোটামুটি শেষ। Haunted by Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আলীর সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথি। একটু আগে আমরা শুনছিলাম সুমন পাটোয়ারি, অর্থাৎ আমাদের সুমন ভাইয়ের একটা ঘটনা, এবং আপনারা সবাই তাকে টিভিতে বিভিন্ন জায়গায় যিনি সবসময় আপনাদেরকে মানে কি বলবো যে অভিনয়ের মাধ্যমে আনন্দ দেন, বেশিরভাগ ক্ষেত্রে তিনি আনন্দ দেন এবং আপনাদেরকে হাসান। তিনি আজকে আপনাদের ভয় দেখালেন, বুঝতেই পারছেন ব্যাপারটা। এবং থ্যাংকস সুমন ভাই আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি যে ভবিষ্যতেও আমরা আপনার কাছে ঘটনা পাবো, আপনি একইভাবে আরো ভয় পাবেন এবং ভয়ের ঘটনা ঘটে থাকবে আপনার সাথে আপনার জীবনে, যাতে আমাদের মানে কি বলবো রসদ আপনি জোগাড় করতে পারেন আর কি। যাই হোক, আমাদের কাছে আরো বেশ কিছু SMS রয়েছে। রনি আমাদের সোনারগাঁ থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন অমিতা, SMS করেছেন আমাদেরকে HM আসাদ চিটাগং থেকে। এছাড়া আমাদেরকে জাকিয়া ফেরদৌস SMS করেছেন, অ্যাডভোকেট অপু, অনিক, জিম, জোহা আসাদের সবাইকে অ্যাডভোকেট, জোহা, তারপরে জিকরা, সজীব, সবাই আমাদের SMS করেছেন। তিনি সবাই আমাদের সাথে রয়েছেন। শুভমিতা আমাদেরকে SMS করেছেন ইমাদ, এছাড়াও আমার ইমদাদ, মিরর আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সামি,
এবং আমাদেরকে SMS তিনি বলছেন যে ফার্স্ট স্টোরি ওয়াজ গুড। আমাদেরকে সবুজ SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন লক্ষ্মীপুর থেকে আচ্ছা নামটা একটু আগে বলতে হবে ভাই, আপনার SMS-টাই পড়তে পারলাম না। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন আমি আর আমার ফ্রেন্ড রানা এবং তার ছোট ভাই সাগর, ফয়সাল ও ফরহাদ সবাই একসাথে ভূত FM শুনছেন তারা। টিয়া আমাদের SMS করেছেন MC কলেজ থেকে। এছাড়াও জন জুয়েল আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন সুমনা বরিশাল থেকে। এছাড়া আমাদেরকে ডিজে লিঙ্কন SMS করেছেন এবং তিনি বলছেন মাসুম ভাই থ্যাঙ্কস ফর ব্যাকগ্রাউন্ড মিউজিক। রবিন আমাদের রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আই লাভ ভূত FM। তারপরে পড়তে পারলাম না। আল বিদা আমাদের তানভীর SMS করেছেন যাত্রাবাড়ি থেকে এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি গালিব ধানমন্ডি থেকে এবং আমাদেরকে SMS করেছেন মিম এবং আমাদেরকে SMS করেছেন কেয়া চিটাগং থেকে। এছাড়া আমাদের SMS করেছেন মারুফ সহ আরো অনেকে। আপনি যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনি যদি আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে। আমার কাছে একটা ঘটনা রয়েছে যে ঘটনাটা আমি এখন পড়ে ফেলতে চাই এবং সেই ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন তিনি হচ্ছেন আকাশ। আচ্ছা এবং তিনি SMS-টি পাঠিয়েছেন থেকে ডক্টর হাবিব এবং ডক্টর ইব্রাহিম, তারা দুই দোস্ত ভূত FM শুনছেন। আমাদের গাজীপুর থেকে গাজী SMS করেছেন এবং তিনি বলছেন আসেন ভাই আমার SMS-টা প্লিজ পড়েন, আই লাভ ভূত FM। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি অন্তর এবং তারা 5 ফ্রেন্ড মিলে ভূত FM শুনছেন। অপু আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আসাদুল, আমাদেরকে SMS করেছেন রিভন, SMS করেছেন তুহিন, তারিফ সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী গেস্টের কাছে। নতুন কিছু অতিথি আমাদের সাথে জয়েন করেছেন এই মুহূর্তে। আমি চলে যাচ্ছি তাদের মধ্যে প্রথম জনের কাছে এবং আপনার নাম এবং আপনার পরিচয় দিয়ে আপনি আপনার ঘটনাটা প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার্স, দিস ইজ আফনান, থার্ড ব্যাচ BBA ডিপার্টমেন্ট অফ ফিনান্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে চাই সেই ঘটনাটি বলার আগে ঘটনাটির প্রেক্ষাপটটা বলে নেওয়া একটু জরুরি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই প্যারানর্মাল বিষয়গুলোর প্রতি আমার আগ্রহটা অনেক বেশি ছিল এবং এগুলো নিয়ে আমি কখনো ভয় পেতাম না, কিন্তু সেগুলো দেখার জন্য, সেগুলো নিয়ে কাজ করার জন্য আমার খুব ইচ্ছা ছিল। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই আমার সাথে আমাদের রাজবাড়ী জেলারই একজন বিখ্যাত একজন তান্ত্রিকের সাথে আমার পরিচয় হয়, সঙ্গত কারণে আমি তার নাম বলছি না। তো উনি অনেক ধরনের বিদ্যা ওনার জানা ছিল, মহাকালী বশীকরণ, ডাকিনী বিদ্যা, ইন্দ্রজাল, মায়াজাল, এই সমস্ত বিদ্যা ওনার জানা ছিল। তো আমি ওনাকে খুব রিকোয়েস্ট করি যে আমার তো আসলে এই বিদ্যাগুলো শেখার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার এই জিন দেখার আমার খুব ইচ্ছা। তো আপনি আমাকে কাইন্ডলি এমন কিছু বিষয় বলে দেন যাতে করে আমি এগুলো দেখতে পারি। তো উনি প্রথম দিকে আমাকে খুবই মানা করলেন এবং বললেন যে না, এটা করা যাবে না, তোমার বয়স অনেক কম, এটা করা যাবে না, তোমার যদি কিছু হয়ে যায় তোমার বাসা থেকে আমাকে অনেক টাকা লাগে। আমি বললাম যে না, এটা কেউ জানবে না, আপনি কাইন্ডলি এটা করেন, আমাকে বলে দেন। তো আমি অনেক অনুনয় বিনয় করবো, দীর্ঘদিন ধরে অনুনয় বিনয় করার পরে উনি রাজি হলেন। তো রাজি হওয়ার পরে উনি আমাকে বিভিন্ন বিষয়গুলো বলে দিলেন। তো একদিন পূর্ণিমার রাতে আমি এই সাধনাটা করার জন্য ডিসাইড করি যে আমি আজকে করব। তো আমি তখন আমার বাসা থেকে বেশ দূরে একটা জায়গায় চলে যাই। এই জায়গাটি ছিল খুব হন্টেড। এই জায়গাটি রাজবাড়ী জেলার লোকশেড এলাকা এবং এখানে জায়গাটি এতটা হন্টেড যে প্রতি বছর ওইখানে রেলে কেটে, পাশ দিয়ে রেল লাইন আছে, রেলে কেটে প্রতি বছর কেউ না কেউ মারা যান। এবং 71 সালে বিহারিরাও বাঙালিদেরকে এখানে এনে হত্যা করেছেন, আবার পরবর্তীতে বাঙালিরাও বিহারিদেরকে এনে হত্যা করেছেন। এবং অনেক সময় ক্রস ফায়ারে যে সমস্ত লাশগুলো থাকে সেগুলো ওইখানে এসে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। তো আমি ওইখানে সাধনা করার জন্য ওইখানে বেশ দূরে একটি মাঠের ভিতরে বসি, জনমানব শূন্য এলাকা। তো ওখানে বসার পরে প্রথম দিকে আমি যখন শুরু করার পরে বেশ ঘন্টাখানেক হয়ে যাওয়ার পরেও আমি কেমন কোনো কিছু দেখতে না পাই, আমি খুব বিরক্ত হয়ে যাই, মনে করছি আমি এখন উঠে চলেই যাব। তখন হঠাৎ করে আমি শুনতে পারি যে নাকি সুরে কে জন্য কাঁদছে। তখন আমি দেখলাম যে দূরে একটি মহিলা এরকম নাকি সুরে কাঁদছে এবং আমি ওদিকে ভ্রুক্ষেপ করি নাই, কারণ আমার গুরুজি আগে থেকে বলে দিয়েছিলেন যে এরকম কোনো ঘটনা ঘটবে, তুমি এদিকে ভ্রুক্ষেপ না করে তোমার যে কাজ তুমি সেটা করে যাবে। তো আমি আমার মতো করে যাচ্ছি। কিছুক্ষণ পরে দেখছি যে হাজার হাজার লোক আমার দিকে লাঠি সোটা নিয়ে তেড়ে আসছে এবং কাছে এসে অস্তাব্য ভাষায় গালাগালি করছে।
তো আমি তখনও বুঝতে পারলাম যে আসলে আশেপাশে এখন থেকে লোক আসার কোনো উপায় নেই, এগুলো সবই আমার দৃষ্টির মানে আমার ভ্রম হয়, এগুলো সবই। কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার দেখছি যে আমার বাবা আমাকে ডাকছে। সে রাগারাগি করছে যে তুমি বাসা থেকে চলে এসেছো, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে চলো। তো আমি চিন্তা করলাম যে আমার ফ্রেন্ড, আমি বাসা থেকে বলে এসেছিলাম যে আমি আমার বন্ধুর বাসায় যাব। তো সুতরাং আমার বাবার তো জানার কথা না, বা এখানে যে এসেছি এটা কারো জানার কথা না, সুতরাং এটাও আমার দৃষ্টি বিভ্রম। এরকম একটার পর একটা ঘটনা ঘটার পরও আমি কখনোই মানে আমি আমার ওজিফাটা বন্ধ করি নাই। বেশ তারও অনেকক্ষণ পরে হঠাৎ করে আমি দেখছিলাম যে পূর্ব দিক থেকে মানে আকাশ বাতাস কাঁপিয়ে মানে প্রচন্ড কালবৈশাখী ঝড়ের মতো কি যেন একটা ধেয়ে আসছে আমার দিকে, এবং একটি বিশাল প্রায় 50-60 হাত লম্বা একটা মানুষের মতো কি যেন দৌড়ে আসছে আমার দিকে। তো আমি যখন জিনিসটা আমার কাছে এলো, তো আমি যেটা দেখলাম আসলে সত্যি ওটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি আশা করেছিলাম হয়তোবা বড় জুব্বা পরা দাড়িওয়ালা কোনো জিন হয়তোবা আমি দেখতে পাবো, আসলে অ্যাকচুয়ালি সেটা ছিল না। আমি যেটা দেখলাম সেটা তার কোনো মাথা ছিল না, তার বুকের উপর দুটি চোখ ছিল এবং চোখের নিচ দিকেই বড় বড় দাঁত ছিল। তো সে আসার পরই মানে ভয়ঙ্কর শব্দে আমাকে বলল যে তুই আমাকে ডেকেছিস কেন। তখন আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম ওই সিচুয়েশনে, এবং সে আসার পরেই তার 2 হাত দিয়ে আমাকে ধরার জন্য হাত বাড়িয়েছে। কিন্তু আমি যেই বসার আগে একটা চারদিকে বেষ্টনী করে বসি, তো তার হাতটা ওই বেষ্টনীর ভিতর আর ঢুকছে না। তো আমি চিন্তা করলাম যে আমার কোনো মতে এখান থেকে বের হওয়া যাবে না, যতই ভয় পাই এখান থেকে বের হওয়া যাবে না। আর তার ভয়েসটা এরকম ছিল যে একসাথে একই কথা যদি একসাথে 3-4 জন বলে যেরকম শোনা যায় ঠিক সেরকম, এবং ওয়েস্ট বেঙ্গলের লোকরা যেভাবে বাংলায় কথা বলে এবং হিন্দি ভাষা যেরকম, এই দুটার মিশ্রণে কেমন ধরনের এক ধরনের ভাষা, কিন্তু সেটা বোঝা যায়। তো এই ভাষায় সে আমার সাথে কথা বলছিল। তো আমাকে বলছিল যে তুই আমাকে ডেকেছিস কেন। তা আমি বললাম যে আমি তো তোমাকে ডাকিনি। তো বলে যে তুই আমাকে ডেকেছিস। আমি বললাম যে আসলে আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে ডাকিনি। তো বলছে যে ভুল হয়ে গেছে, কিন্তু এর খেসারত তোকে দিতে হবে। আমি বললাম যে তোমাকে আমি আর কখনোই ডাকবো না, তুমি আমার কোনো ক্ষতি করো না। তখন বললো ঠিক তো, তুই ডাকবি না তো আমাকে। তো বললো যে, আমি বললাম যে হ্যাঁ আমি আর কখনোই তোমাকে ডাকবো না। তখন আমি একটা শর্ত দিলাম যে তুমি চলে যাওয়ার পরে তুমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তখন সে ওই শর্ত মেনে নিল। সে ওইখান থেকে তার পরবর্তীতে ঠিক যেভাবে এসেছিল ওইভাবেই চলে যায়। তাই ফজরের আজান হওয়ার পর্যন্ত সেখানে অপেক্ষা করি। আজান হওয়ার পরে ওখান থেকে চলে আসি। তো ওখান থেকে চলে আসার পরে যে ঘটনাগুলো আমার সাথে ঘটে সেটা হচ্ছে যে আমার হঠাৎ করে টাইফয়েড আমি আক্রান্ত হই, আমার শরীর অনেক ভেঙে যায়, আমার পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হয়, অনেকদিন আমি আমার ক্লাসে আমি উপস্থিত হতে পারিনি, এবং আমার মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত হয়েছিলাম। আসলে আসল ভাই একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে প্যারানর্মাল বিষয়গুলোতে আসলে আমাদের অনেকেরই আগ্রহ থাকে, কিন্তু আমরা যদি এর ক্ষতিকর বিষয়গুলো আমরা বুঝতাম বা উপলব্ধি করতাম, তাহলে কেউই আমরা এই সমস্ত বিষয়ে আমরা ইন্টারেস্টেড হতাম না। তো আল্লাহর রহমতে আমি এখন এগুলো থেকে দূরে সরে এসেছি। এখন আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো। তো এই ছিল আমার ফার্স্ট ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী চিকিৎসা হবে তার আগে আমাদের একটা অডিও ক্লিপ রয়েছে। সেই অডিও ক্লিপটা আমরা শুনতে চাই, এবং সেটিও আমরা যেটা বলছিলাম আর কি, যে আপনারা বলেন যে বিভিন্ন যারা রাতে বা যারা হচ্ছে রাতে ডিউটি করেন বা যারা এরকম লাশ নিয়ে নাড়াচাড়া করেন, এরকম ঘটনাগুলো আপনারা বেশি শুনতে আগ্রহী। তো সেরকম একটা ঘটনা আমরা এখন এই মুহূর্তে প্লে করছি। আমাদের সঙ্গেই থাকুন, এবং ঘটনার পরে আবারও ফিরে আসছি। এতক্ষণ ধরে যারা আমাদেরকে ফেসবুকে বিভিন্ন কমেন্ট করছেন, তাদের নাম একটু না বললেই না। রাব্বির ইসলাম আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে। ডিজে দীপ্তোজ চট্টগ্রাম থেকে আমাদেরকে। সামিন ইয়াসির এসএমএস করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি আসিফ আগন্তুক, ওকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিন্স মামুন আবির, এছাড়াও মাহফুজুর এছাড়াও দেখতে পাচ্ছি মুজাহিদুর রহমান খান সান আমাদেরকে এসএমএস করেছেন। ফারহানা হোসাইন সীমা, এছাড়াও মিল্টন AKM আবু জাফর এসএমএস করেছে আমাদেরকে, কমেন্ট করেছেন। এখানে দেখতে পাচ্ছি যে জয়েন করেছেন আমাদের সাথে আবিদা ইয়াসমিন নূপুর আমাদেরকে, এছাড়াও লিজা অলোক দাস, মুশফিকুর রহমান এসএমএস করেছেন, এখানে জয়েন করেছেন আমাদের সাথে ফেসবুকে। রাখি সরকার জয়েন করেছেন, এছাড়াও মহি খান, জামাল উদ্দিন উদয়, তারপরে দেখতে পাচ্ছি মুসান্না মুনা সহ আরো অনেকে। আপনিও চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন ফেসবুকে, সেজন্য আপনি যেটা
www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে চলে যেতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের সাথে আরো একজন অতিথি এই মুহূর্তে জয়েন করলেন এবং তারও একটা ঘটনা রয়েছে। আপনি প্রথমে আপনার পরিচয় দেবেন প্লিজ এবং তারপর আপনার ঘটনাটা শেয়ার করবেন। Thank you, Russell bhai. Dear listeners, I am Alamgir from Mirpur 1. I am studying BB at Mirpur Bangla College. আমি আজকে একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি ঘটে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলার পার্বতীপুর থানার একটি গ্রামে। যে গ্রামে আমি বাস করি, যে গ্রামে আমার বাড়ির পাশেই কিছু দূরে একটি পুকুর আছে। ঘটনাগুলো মূলত সেই পুকুরকে কেন্দ্র করে। আমি চলে এসেছি সরাসরি ঘটনায়। ঘটনা ঘটে আমার এক প্রতিবেশী ভাইয়ের সাথে। আমার প্রতিবেশী ভাই তিনি মোটামুটি সাহসী টাইপের। ওনার রাতে মাছ মারার অভ্যেস আছে। একদিন তিনি মাছ মারতে যান সেই পুকুরে মাছ মারতে যান, সঙ্গে যান তার এক ছোট ভাই প্রতিবেশী। দুজনে মাছ মারতে চলে যান পুকুরের পাড়ে। তারা পাড় ধরে হাঁটছিলেন, মাছের উদ্দেশ্যে মাছ খোঁজ করছিলেন। তো অনেক ঘোরাঘুরি করছিলেন কিন্তু সেরকম কোনো মাছ পাচ্ছিলেন না। যাই হোক, অবশেষে তারা দুটি মাছ শিকার করতে সমর্থ হয়। এক পর্যায়ে ছোট ভাই বিরক্ত বলে যে ভাই আজকে বোধহয় তেমন আর কোনো মাছ পাওয়া যাবে না, সুতরাং আমরা আজকে বরং চলে যাই। এই বলে তারা, আমি বলে রাখি যে পুকুরটার পরিবেশটা ছিল এরকম। পুকুরের 3 দিকে কিছু ঝোপঝাড়, উত্তর পূর্ব দিকে কিছু কবর, দক্ষিণ পশ্চিম দিকে কিছু কবর, আর পুরোপুরি উত্তরে রেল লাইন সমেত রাস্তা সহ রেল লাইনটি মূলত পুকুর পাড়ের উপরেই। তো বড় ভাই বললেন ঠিক আছে যাবোই যখন, তাহলে রেল লাইনের উপরে কিছু বসে একটু সময় কাটাই, তারপর না যাওয়া যাবে। এই বলে তারা দুজনে রেল লাইনের উপরে গিয়ে বসলেন। বড় ভাই সিগারেট ধরালেন। হঠাৎ করে তাদের সামনে দিয়ে কি যেন একটা দ্রুত চলে যায়। ছোট ভাই বিষয়টি খেয়াল করে বড় ভাইকে বললেন, ভাইয়ের সামনে দিয়ে কি যেন একটা গেল, আপনি কি কিছু দেখেছেন? বড় ভাই বললেন যে না, আমি তো কিছু দেখতে পেলাম না। ছোট ভাই কিছুটা ভয় পেলেন, বললেন ভাই চলেন তাহলে বাড়ি যাই, আমার ভালো লাগছে না। এই বলে তারা বাড়ির দিকে রওনা দেন। বাড়ির দিকে যখন তারা রওনা দেন, তারা হাঁটছিলেন আবাদি জমির উপর দিয়ে। সে সময় অবশ্য আবাদ ছিল না, ধান কাটা হয়ে গেছে। তা আবাদি জমির উপর দিয়ে তারা আইলের উপর দিয়ে হাঁটছিলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন তাদের থেকে কিছুটা দূরে কি যেন একজন দাঁড়িয়ে আছে, তাদের দিকে পিছন দিক ফিরিয়ে। চেহারাটা খুবই কালো এবং মাথার চুলগুলো বেশ লম্বা। তা তারা দুজনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে কে। এই কথা যখন বললেন তখন ওই ফিগারটি তাদের দিকে ফিরে তাকানোর পর তারা দেখলেন যে তার চেহারাটা খুবই বিভৎস, মুখটা বিশ্রী ঘুটঘুটে কালো টাইপের এবং দেখতে কেমন বিভৎস, ভয়ঙ্কর। ছোট ভাই তো অলরেডি এমনিতে ভয় পেয়ে গেছে, সে এই অবস্থা থেকে আরো ভয় পেয়ে রীতিমতো দৌড় শুরু করে। যেহেতু বড় ভাই মোটামুটি সাহসী টাইপের ছিলেন, তিনি নিজেকে একটু সামনে নিয়ে তিনি আবাদি জমির উপর দিয়ে বাড়ির দিকে রওনা দেন। বাড়ি যাওয়ার পর তারা যে দুটো মাছ শিকার করেছিলেন ব্যাগে রেখেছিলেন, ব্যাগ ঢালার পর দেখলেন যে মাছ দুটো সেখানে নেই, অর্থাৎ ব্যাগে কোনো মাছ ছিল না। এই ব্যাপার দেখে তারা অবাক হয়ে গেলেন। এর কিছুদিন পর সেই ভাইটা আবারও মাছ মারতে যান। সেদিন তিনি গেলেন একা। যেহেতু তিনি মোটামুটি সাহসী টাইপের ছিলেন, তাই তিনি সেদিনও মাছ মারতে গেলেন। সেদিন ছোট ভাই যায়নি, তিনি একাই গেলেন। তিনি সেদিনও মাছের সন্ধানে পুকুরে ধার দিয়ে ঘুরছিলেন, মাছ শিকার করছিলেন। কিছু ক্রস করে যাওয়ার পর তার মনে হলো যে পিছনে মাছ নড়লো, অর্থাৎ পানির খলখল শব্দ তিনি শুনতে পেলেন। তার মনে হলো যে সেখানে মাছ আছে। তিনি ব্যাক করলেন, টর্চের আলো ফেললেন, দেখলেন সেখানে কোনো কিছুই নেই, পানিও স্বাভাবিক। তিনি বিষয়টাকে অ্যাভয়েড করে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। আবারও সেম শব্দ হলো, পানির খলখল শব্দ। মাছ নড়লে পানির মধ্যে যেরকমটা হয় ঠিক সেরকম। তিনি আবারও ব্যাক করলেন, টর্চের আলো ফেললেন, দেখলেন সেখানে কিছু নেই, পানি তখনও স্বাভাবিক। তিনি ভয় পেলেন না, কিন্তু কিছুটা বিরক্তি বোধ করলেন। বিরক্ত বোধ করে তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তিনি হাঁটছিলেন পশ্চিম ধার দিয়ে উত্তর দিকে, অর্থাৎ রেল লাইনের দিকে যাচ্ছিলেন। সেদিকে গিয়ে তিনি পশ্চিম দিকে ফিরে পুকুরে পাড় ধরে হাঁটছিলেন।
সে সময় মনে হলো যে পশ্চিম দিক দিয়ে রাস্তা দিয়ে কে যেন এদিকে আসছে। কিছুটা কাছাকাছি আসার পর তার মনে হলো যে একটি মেয়ে। তবে অবাক করার বিষয় হলো যে মেয়েটি হঠাৎ করে রাস্তা থেকে নেমে পুকুরে পশ্চিম পাড় দিয়ে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলেন। তিনি অবাক হয়ে গেলেন, বললেন এত রাতে একটি মেয়ে কোথা থেকে আসছে আর ওদিকে কোথায় যাচ্ছে। কৌতূহলবশত তিনিও মেয়েটিকে ফলো করলেন। তিনি মেয়েটির পিছু পিছু যাচ্ছিলেন। যাওয়ার সময় পুকুরের পাড়ে একটি বট গাছ ক্রস করে তারা চলে যান। কিছু দূর যাওয়ার পর মেয়েটি কবরস্থান, যে দক্ষিণ পাশে যে কয়েকটি কবরস্থান ছিল সেদিকে কিন্তু কোনো রাস্তা ছিল না, ছিল কয়েকটি কবরস্থান আর কিছু ঝোপঝাড়। সেখানে যাওয়ার পর চোখের পলকে যেন মেয়েটি অদৃশ্য হয়ে গেল। ভাই দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন যে আসলে মেয়েটি তো এইমাত্র আসলো, গেল কোথায়। এবার তিনি কিছুটা আর কি ভয় পেলেন। তখন তিনি ওদিকে আর না গিয়ে তিনি ব্যাক করলেন যে দিকে এসেছিলেন। তিনি আসার সময় যে বট গাছটি ক্রস করে এসেছিলেন সেটির কাছাকাছি যখন তিনি আসলেন তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে গাছের ডাল থেকে মাটি পর্যন্ত মেয়ে মানুষের চুল ঝুলে আছে। তিনি উপরে টর্চের আলো ফেললেন, দেখলেন গাছের ডালে একজন মেয়ে শুয়ে আছেন, কিছুটা মহিলা টাইপের, তার কোলে বাচ্চা। তিনি বিষয়টা দেখে অবাকও হলেন, কিছুটা ভয় পেলেন। তবে যেহেতু তিনি সাহসী টাইপের ছিলেন নিজেকেই সামলে নিলেন। যাই হোক, তিনি ব্যাপারটি কোনো রকমে ক্রস করে তিনি পার হয়ে আসলেন এবং সেখানে তিনি আর অবস্থান করেননি, তিনি বাসায় চলে আসেন সরাসরি। এর কিছুদিন পর ওই এলাকারই আরেকজন লোক তিনি শহরে গিয়েছিলেন। বলে রাখি যে আমাদের যে এলাকাটা, সেই এলাকা থেকে আমাদের যে থানা শহর, সেই থানা শহরের মূল যোগাযোগ রাস্তাই ছিল সেই রেল লাইনের রাস্তাটি, সেখান দিয়ে মানুষ চলাচল করত। তো তিনি শহরে গিয়েছিলেন তার কাজে, কিন্তু তার ফিরতে মোটামুটি রাত হয়ে যায়। তিনি কোনো যানবাহন পান না, সুতরাং তিনি হেঁটেই রওনা দেন। যেহেতু শহরটা বেশি দূরে ছিল না তাই তিনি হেঁটে রওনা দেন। মোটামুটি রাত 12টা প্রায় হয়ে গেছে, তিনি আসছিলেন। তিনি শহর থেকে গ্রামে ফেরার পথে, আমি যে পুকুরটির কথা বলছি সেই পুকুরটি থেকে শহরের দিকে কিছু দূরে ছোট্ট একটি নদী আছে। তিনি যখন শহর থেকে ফিরছিলেন সেই নদীর কাছাকাছি যখন তিনি সুমিত, অরিজিৎ এছাড়াও আব্দুল মোমেন গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন। আচ্ছা, গোপালগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন নীরব। এছাড়া আমাদের এসএমএস করেছেন অপসরী কণা, ঐশী আগ্রাবাদ থেকে আমাদেরকে, রিকল চকবাজার চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন। এছাড়াও তারিফ আমাদের এসএমএস করেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং পরবর্তী অতিথি আমি রিকোয়েস্ট করবো যে আপনার নাম, ঠিকানা এবং আপনার পরিচয়টা দিয়ে আপনি তারপর আপনার ঘটনাটা প্লিজ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি ইমদাদুল হক, ঢাকার মধ্যবাড্ডা থেকে এসেছি। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই এসএমএস করছেন। সুস্মিতা বণিক আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে সব ঘটনাগুলোই বেশ ভালো হচ্ছে। দিয়া আমাদের রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে এসএমএস পড়বেন, অসম হচ্ছে, আই লাভ ভূত এফএম। জাকিয়া আমাদের এসএমএস করেছেন এবং আমাদের এসএমএস করেছেন শরীফ। হানিফ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সোলাইমান বাবা খুলনা থেকে, তিনি আমাদের এসএমএসটি পাঠিয়েছেন। আসাদুল আমাদের এসএমএস পাঠিয়েছেন, এসএমএস করেছেন আমাদেরকে জাকিয়া। আমাদের কাছে একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপটা আমরা এখন প্লে করব এবং আমাদেরই একজন লিসেনার যিনি এখানে এসে উপস্থিত হতে পারেননি, তার অডিও ক্লিপটা আমরা এই মুহূর্তে প্লে করছি। আমাদের সাথেই থাকুন। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম মিঠুন, আমি থাকি মিরপুর গাবতলীতে। ভূত এফএম আমার ফেভারিট একটা শো, এটা আমি প্রত্যেক সপ্তাহে শুনি। তো যাই হোক, আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনাটি 2000 সালের ঘটনা। আমার বাবা কোনো এক কারণে 2000 সালে খুব অসুস্থ হয়ে পড়ে। তার পেটের মধ্যে একটা অপারেশন করতে হয়, যার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয়েছিল। 3 মাস বাবার সাথে আমি ছিলাম। বড় ছেলে হওয়ার কারণে বাবার সাথে আমারই থাকতে হতো। সবসময় বাবার সাথে থাকতাম, রাত্রেবেলা আমারই থাকতে হতো একা। যেহেতু আমি স্মোক করি, মাঝে মধ্যে বাইরে বের হতাম সিগারেট খাওয়ার জন্য। একদিনের ঘটনা, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর
বাইরে বের হবো সিগারেট খেতে। তো যাই হোক, বৃষ্টির কারণে আমি বের হতে পারলাম না। ঢাকা মেডিকেল সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। তো একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ভিতরে কি কোথাও চার দোকান পাওয়া যাবে? তো একজন বললো যে হ্যাঁ, আপনি ভিতরে বাম দিকে চলে যান, সোজা গিয়ে সেখানে ঢাকা মেডিকেল কলেজের ওখানে ছোট একটা টঙের চার দোকান আছে। তো কথা মতো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সেখানে, গিয়ে দেখি সত্যি একটা দোকান। সেখানে চা খেলাম, চা খাওয়ার পর একটা সিগারেট জ্বালালাম। ততক্ষণে বৃষ্টি মোটামুটি কমে গেছে। হাঁটতে হাঁটতে সিগারেট খাচ্ছি, ভাবলাম দেখি একটু ঘুরে, কখনো তো এখানে আসিনি, দেখি। তো হাঁটতেছি, সেদিন ওই জায়গাটায় লোকজন খুব কম ছিল, হয়তো আমি ভাবলাম হয়তো বৃষ্টি, এই জন্য হয়তো তেমন কোনো লোক আসেনি। আর ঢাকা মেডিকেলে লাশ কাটা ঘর বা দম ঘর এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই, বা এটা কোথায় কোন জায়গায় এটাও আমি জানি না, যার কারণে আমার মধ্যে কোনো ভূত বা জিন পরি প্যারানর্মাল কোনো ভয় ছিল না। সিগারেট খাচ্ছি, সিগারেট খাওয়া শেষ, তারপরেও কেন জানি খুব হাঁটতে ইচ্ছে করছে, ভালোই লাগতেছিল, আবহাওয়া খুব ঠান্ডা ছিল। হঠাৎ একটা লোক এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনার কাছে কি ঘড়ি আছে? কয়টা বাজে? 2000 সালের ঘটনা, তখন আমার কাছে মোবাইল ছিল না আর আমার হাতেও ঘড়ি ছিল না। তো আমি ওনাকে বললাম যে ভাই আমার কাছে তো মোবাইল নেই বা হাত ঘড়িও নেই। উনি আমাকে বললো, ভাই আপনি কোথায় যাচ্ছেন? তা আমি বললাম যে ভাই আমি একটু হাঁটতেছি, দেখতেছি আর কি করে। উনি আমাকে বললো, আপনি আর সামনে যায়েন না, ওইখানে আপনার বিপদ হতে পারে। আমি কথাটা শুনে একটু অবাক হলাম, কিন্তু তার কথা শুনলাম না। ভাবলাম ঢাকা মেডিকেলের মধ্যে আবার কিসের বিপদ। তো হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম, সামনে যে দেখি একটা ঘর, ঘরের সামনে গেটের মানে ঘরের বাইরে যে গেটটা, মেন গেট, সেই গেটের ওই সামনে 4-5টা কফিন রাখা। তো একটা কফিনের সাথে একটা লোক ঢেলান দিয়ে রাখা, মানে ঢেলান দিয়ে আছে কফিনের মধ্যে। তখন আমি বুঝতে পারিনি এটা ডোম ঘর বা লাশ কাটা ঘর। তো আমি সামনে যে দেখি যে লোকটা দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে একটা সেলাইয়ের দাগ, চোখগুলো বন্ধ। তো আমি কিছু বুঝে ওঠার আগে তার চেহারা দেখে দেখলাম, বুঝতে পারলাম যে লোকটা আমাকে একটু আগে জিজ্ঞেস করলো যে ভাই আপনার কাছে ঘড়ি আছে কিনা, এই লোকটাই সেই লোকটা। তো যখন আমি বুঝতে পারলাম, সাথে সাথে আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। হয় আমি একেবারে শক্ত হয়ে গেলাম, বরফ যেভাবে জমে যায় সেভাবেই জমে গেলাম। কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না, দৌড় দিব নাকি কি করবো, মানে আমার অবস্থা খুবই খারাপ। তখন অনেক সাহস করে একটা চিৎকার দিলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। তারপরেও দৌড়াদৌড়ি যতটুকু পারি সেটা পরে একটা দৌড় দিলাম। কোনো মতো আমি হাসপাতালের ভিতরে এসে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি আমার নানু বাসায় জানখারপুল এলাকায়, ওইখান থেকে কাছে আমার আত্মীয় স্বজনরা আমাকে ধরে নিয়ে গেছিল। তারপর আমাকে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি কাউকে কিছু বলিনি, কারণ আমার ওই ঘটনাটা মনে পড়লে খুব ভয় লাগতেছিল। তো যাই হোক, ওনারা আমাকে মানে মুরব্বীদের একটা প্রচলিত প্রথা, যেটা হচ্ছে আমাকে বুঝতে পারছে যে হয়তো আমার ভয় লেগেছে, এই জন্য আমাকে লবণ পানি খাইয়েছিল। তারপর থেকে আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা হয়নি। তবে সেদিনকার ঘটনা আমি এখনো ব্যাখ্যা খুঁজে পাই না, যদি মনে পড়ে এখন আমি খুব ভয় পাই। আসলে সেই ঘটনাটা অর্থ কি ছিল বা এর